আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈব যৌগের বন্ধন বা বন্ডিং ইন অর্গানিক কম্পাউন্ড। এই যে জৈব যৌগ, এই জৈব যৌগ বা জৈব রসায়নটা কি? কার্বন ঘটিত যৌগের রসায়নটাই হচ্ছে জৈব রসায়ন। মানে জৈব কথাটা আসছে কার্বন থেকে, কার্বন দিয়ে যে রসায়নটা বা কার্বন ঘটিত যৌগের রসায়নই হচ্ছে আমাদের জৈব রসায়ন। তাহলে কার্বন ঘটিত জৈব যৌগের রসায়নকে যদি আমরা জৈব রসায়নটা বলি, তাহলে জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগটাও সেম একই রকম, যে কার্বন ঘটিত যৌগকে আমরা জৈব যৌগ বলি। তাহলে এই যে জৈব যৌগ কথাটা আসছে, এই যৌগটা কি? কার্বন ঘটিত যৌগই হচ্ছে আমাদের জৈব যৌগ। এখন আসি জৈব যৌগের একটা ব্যাপার, সেটা হচ্ছে ক্যাটিনেশন বা জৈব যৌগের একটা বিষয়, সেটা কি? ক্যাটিনেশন। এই ক্যাটিনেশন কথাটার অর্থ কি? ক্যাটিনেশন হচ্ছে বহু সংখ্যক কার্বন পরমাণু পরস্পরের সাথে যদি সমযোজী একক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে বিভিন্ন দৈর্ঘ্যের বা আকৃতির শৃঙ্খল বা বলয় গঠন করতে পারে, এই যে কার্বন পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হওয়ার এই বিশেষ ধর্মকে ক্যাটিনেশন বলে। আমরা আগেই জেনেছি যে একক বন্ধন বা দ্বিবন্ধন বা তিন বন্ধন দ্বারা যদি কোনো একটা কার্বন অপর কার্বনের সাথে যদি এইভাবে যুক্ত থাকে, তাহলে এই যে একটা শৃঙ্খল বা বলয়ের গঠিত হলো, এইটাকে আমরা কি বলি? ক্যাটিনেশন বলি। আর ক্যাটিনেশন এই শব্দটা আসছে ক্যাটিনা শব্দের অর্থ, যার অর্থ চেন। ক্যাটিনা শব্দের অর্থ হলো চেন বা শৃঙ্খল। এখন আসি এই যে জৈব যৌগ, এই জৈব যৌগের মধ্যে আরেকটা জিনিস কি? সমযোজী বন্ধন বা একক বন্ধন। এই সমযোজী বন্ধনের প্রকারভেদ। সমযোজী বন্ধনটা আমরা কাকে বলি? সমযোজী বন্ধনটা হচ্ছে সকল জৈব যৌগ সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়। এই জৈব যৌগ মানে কার্বন কার্বন যে যৌগগুলো গঠিত হয় তারা প্রত্যেকেই সমযোজী যৌগ। সমযোজী যৌগটা আমরা বা সমযোজী বন্ধনটা আমরা কাকে বলি? অষ্টকপত্তির স্বাভাবিক প্রয়োজনে যখন দুই বা ততোধিক পরমাণু, দুইটাও হতে পারে বা তার অধিক পরমাণুও হতে পারে, পরস্পরের মধ্যে দুই বা ততোধিক ইলেকট্রন জোড় সমভাবে শেয়ার করে একটি রাসায়নিক বন্ধন গঠিত করে, তাকে আমরা সমযোজী বন্ধন বলি। আমরা জানি যে প্রতিটা পরমাণুই কি চায়? স্থিতিশীলতা অর্জন করতে চায়। আর এই স্থিতিশীলতা অর্জনের জন্য সে কি করে? একজন দিবে আর একজন সেটা গ্রহণ করবে। একজন চাহিদা মেটানোর জন্য, মানে একজন দিয়ে সেটা অষ্টক পূর্ণ করে বা দ্বিত পূর্ণ করে বা সেই স্থিতিশীলতা অর্জন করে, আর একজন নেওয়ার মাধ্যমে সেই স্থিতিশীলতা অর্জন করে। এই যে স্থিতিশীলতা অর্জনের যে ব্যাপারটা, সেইটাই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন। আর এই সমযোজী বন্ধনটা আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি, সেটা একক বন্ধন দ্বারা বা দ্বিবন্ধন দ্বারা বা আমাদের ত্রিবন্ধন দ্বারা। আর একক বন্ধন দ্বারা কিভাবে গঠিত হয়? যখন প্রতিটি পরমাণু পরস্পরের একটি ইলেকট্রন সরবরাহ করে। কয়টি? একটি ইলেকট্রন সরবরাহ করে মাত্র একটি ইলেকট্রন যুগল সৃষ্টির মাধ্যমে যে সমযোজী বন্ধন গঠিত করে, তাকে আমরা একক সমযোজী বন্ধন বলি। এই যে সমযোজী বন্ধনের যে প্রকারভেদটা, সেটা কি ছিল? এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। এখন আসি এই একক বন্ধনের জন্য। একক বন্ধনটা কি রকম হয়? একক বন্ধন যে একটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বা একটা ইলেকট্রন যুগল শেয়ারের মাধ্যমে যে সমযোজী বন্ধনটা গঠিত হয়, সেইটাই আমাদের কি বন্ধন? সেইটাই আমাদের একক সমযোজী বন্ধন। এখন একক সমযোজী বন্ধনের মধ্যে কি পড়ে? মিথেন বা CH4। এই যে কার্বনের কয়টা হাত? চারটা হাত। এই কি করবে? এই চারটা হাতে চারটা হাইড্রোজেন নেওয়ার মাধ্যমে আর হাইড্রোজেন দেওয়ার মাধ্যমে যে সমযোজী বন্ধন গঠিত করে, সেইটাই আমাদের কি? এই যে এখানে যে পাই ইলেকট্রনটা থাকে, এই কি করবে? একজন গ্রহণ করবে আর একজন দিবে। এই দেওয়ার নেওয়ার মাধ্যমে যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যেটা গঠিত হচ্ছে, সেটা কি একক বন্ধন দ্বারা গঠিত হচ্ছে না? এই যে একক বন্ধন দ্বারা গঠিত হওয়ার কারণে এটা একক সমযোজী বন্ধন। এখন আসি দ্বিবন্ধন। দ্বিবন্ধনটা কি?
প্রতিটি পরমাণু পরস্পর দুটি ইলেকট্রন সরবরাহ করে দুটি ইলেকট্রন যুগল সৃষ্টির মাধ্যমে যে সমযোজী বন্ধন সৃষ্টি করে সেটা হচ্ছে দ্বিবন্ধন বা দ্বিসমযোজী বন্ধন। তাহলে দ্বিসমযোজী বন্ধনের মধ্যে কে পড়ে? ইথিলিন বা প্রোপিলিন, এই ধরনের কোনো একটা যৌগ, যেরকম CH2 ডাবল বন্ড CH2। এই যে এখানে এই কার্বনের কয়টা হাতের প্রয়োজন ছিল? দুইটা হাতের প্রয়োজন ছিল। এই কার্বনেরও দুইটা হাইড্রোজেনের বা দুইটা হাতের প্রয়োজন ছিল। তো এরা দুজনের মধ্যে কি করলো? দ্বিবন্ধন দ্বারা যুক্ত হয়ে এই যে বন্ধনটা গঠিত করলো বা যে সমযোজী বন্ধনটা গঠিত করলো সেটাই হচ্ছে দ্বিবন্ধন বা দ্বিসমযোজী বন্ধন। এখন আসি ত্রিবন্ধনের জায়গাতে। ত্রিবন্ধনটা কি? প্রতিটি পরমাণু পরস্পর তিনটি ইলেকট্রন সরবরাহের মাধ্যমে, এখানে কয়টি ছিল? এখানে ছিল একটি, এখানে দুইটি, আর এখানে তিনটি। তাহলে তিনটি ইলেকট্রন সরবরাহের মাধ্যমে যে বন্ধন গঠিত করে সেটাই হচ্ছে আমাদের ত্রিসমযোজী বন্ধন। ত্রিসমযোজী বন্ধনের মধ্যে যেটা আমাদের পরে প্রোপাইন বা ইথাইন CH ট্রিপল বন্ড CH, এটা হচ্ছে ত্রিসমযোজী বন্ধন। আবার এই সমযোজী বন্ধনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিভাবে? পারমাণবিক অরবিটাল দ্বয়ের অধিক্রমণ, অরবিটাল দ্বয়ের বৈশিষ্ট্য এবং তাদের অভিমুখের উপর ভিত্তি করে এই সমযোজী বন্ধনকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে সিগমা বন্ধন, আর একটা পাই বন্ধন। একটা কি? সিগমা, আর একটা পাই। তাহলে এই সিগমা বন্ধনটাকে আমরা কি বলি? সিগমা বন্ধন কাকে বলে বা পাই বন্ধন কাকে বলে? সিগমা বন্ধনটা হচ্ছে যে সমযোজী বন্ধনে দুটি পারমাণবিক অরবিটাল একই অক্ষ বরাবর মুখোমুখি, মানে সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে যেটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমাদের সিগমা বন্ধন। আর পাই বন্ধনটা কীরকম? পাই বন্ধনটা পাশাপাশি, একটা সামনাসামনি অধিক্রমণ করে আর একটা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে সৃষ্টি করে পাই বন্ধন। আর এই সমযোজী বন্ধনের একক দ্বিবন্ধন বা আমাদের অধিক্রমণের ফলে সিগমা পাই বন্ধন, এই সব কিছু নিয়েই আমাদের সৃষ্টি হয় জৈব যৌগের বন্ধন। এখন আসি সংকরণ কি। নিম্নোক্ত যৌগের মূলক সময়ে কি ধরনের সংকরণ বিদ্যমান তা লেখ। এই যে সংকরণটা কি জিনিস? সংকরণটা হচ্ছে কোনো পরমাণুর ভিন্ন ভিন্ন আকৃতির ও শক্তির অরবিটালগুলো মিশ্রিত হয়ে সম্পূর্ণ সমশক্তি, সম্পূর্ণ সম আকৃতির, সমসংখ্যক অরবিটাল গঠনের প্রক্রিয়াকে আমরা সংকরণ বলি। তাহলে সংকরণটা কি? সংকরণটা হচ্ছে যে একটা অরবিটাল বা কোনো পরমাণুর ভিন্ন ভিন্ন আকৃতির এবং শক্তির অরবিটালগুলো মিশ্রিত হয়ে একটা নতুন ধরনের অরবিটাল তৈরি করে, যাকে আমরা বলি সংকরণ। আর সংকরণ এটা আমাদের এই যে কয়েকটা মূলক দেওয়া আছে এগুলোর মধ্যে আমাদের সংকরণ করতে হবে। তাহলে CH3, এইটা সংকরণটা আমাদের কীরকম হতে পারে? CH3 এই যৌগের মধ্যে sp2 সংকরণ ঘটে। তাহলে সংকরণ এই যৌগের মধ্যে যে sp2 সংকরণ ঘটলো সেটা আমরা বুঝবো কিভাবে বা জানবো কিভাবে যে এটার মধ্যে sp2 সংকরণ বিদ্যমান। তাহলে আমরা একটু দেখি যে সংকরণের মধ্যে যদি 2 হয় তাহলে আমাদের sp সংকরণ হয়, 3 হলে আমাদের sp2 সংকরণ হয়, 4 হলে sp3 সংকরণ বিদ্যমান হয়। আর এই যৌগে 5 হলে sp3d সংকরণ ঘটে, 6 হলে sp3d স্কয়ার সংকরণ ঘটে, 7 হলে s সংকরণ ঘটে। এখন এই যে এগুলোর উপর বেস করে আমাদের এই যৌগের মধ্যে সংকরণ বের করতে হবে। তাহলে এখন আসি সংকরণের ক্ষেত্রে। এই যৌগটা কি ছিল? CH3+, এইটার সংকরণ বের করতে হবে। তাহলে এইটা সংকরণ বের করার জন্য আমাদের একটা সূত্র জানা খুবই প্রয়োজন। সূত্রটা কি? হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষপথের সংখ্যা। তাহলে শেষ কক্ষপথের সংখ্যা প্লাস একযোজী পরমাণু সংখ্যা
একযোজি পরমাণু সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। এই সূত্রের মাধ্যমে আমরা এই যোগের সংকরণটা বের করতে পারি। এক্সটা কি সংকরণ, এক্স এর মান কত হবে তার উপর ডিপেন্ড করে আমাদের কি ধরনের সংকরণ হবে সেটা নির্ভর করে। তাহলে এক্স ইকুয়াল টু হাফ ইন্টু শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজি পরমাণু সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। আচ্ছা ঠিক আছে, এইটুকু বুঝলাম। এখন কথা হচ্ছে এই যোগের মধ্যে কেন্দ্রীয় পরমাণুটা কোনটা? কেন্দ্রীয় পরমাণু কার্বন। কার্বনের শেষ কক্ষপথের সংখ্যা কত? কার্বন কত? কার্বনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা দেখতে পারবো 1s2 2s2 2p2। তাহলে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন রয়েছে? শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন রয়েছে। তাহলে শেষ কক্ষপথের যে ইলেকট্রন সংখ্যাটা সেটা কত? 4। তাহলে হাফ ইন্টু 4 প্লাস একযোজি পরমাণু সংখ্যা। একযোজি পরমাণু এখানে কয়টা আছে? একযোজি পরমাণু 3টা আছে। তাহলে প্লাস কি? প্লাস 3। আর এখানে মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন কি? এই যে আমাদের CH3 এখানে একটা পজিটিভ আছে না? তাহলে মাইনাস ক্যাটায়ন এখানে -1। কয়টা ক্যাটায়ন রয়েছে? একটা ক্যাটায়ন রয়েছে -1 আর প্লাস অ্যানায়ন। তাহলে প্লাস কোনো অ্যানায়ন নাই, মানে প্লাস 0 না লিখলেও হবে। তাহলে এখানে প্লাস মাইনাস করে আমাদের কত আসে? হাফ ইন্টু 4 প্লাস 2, তাহলে হাফ ইন্টু 6, তাহলে আমাদের 3। যদি 3 হয় তাহলে এই যোগের মধ্যে কি ধরনের সংকরণ বিদ্যমান? এই যে x এর মান যদি 3 হয় তাহলে sp2 সংকরণ বিদ্যমান। তাহলে এই সূত্র থেকে আমরা কি বুঝলাম? যে CH3 এই যোগের মধ্যে sp2 সংকরণ বিদ্যমান। এখন আসি এই যোগের জন্য কি ধরনের সংকরণ বিদ্যমান? CCl4 এই যোগের মধ্যে sp3 সংকরণ বিদ্যমান। কিভাবে বিদ্যমান? একটা জিনিস একটু লক্ষ্য করি, আমাদের x কত? x ইকুয়াল টু আমাদের কি? হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন সংখ্যা। এখানেও কেন্দ্রীয় পরমাণু কোনটায়? এখানেও কেন্দ্রীয় পরমাণু কার্বন। কার্বনের শেষ কক্ষপথের সংখ্যা কত? 4। যদি কার্বনের শেষ কক্ষপথের সংখ্যা 4 হয় তাহলে 4 প্লাস কত? একযোজি পরমাণু সংখ্যা। একযোজি পরমাণু কয়টা আছে? একযোজি পরমাণু এখানে কোনটায়? একযোজি পরমাণু হচ্ছে ক্লোরিন। ক্লোরিন এখানে কয়টা রয়েছে? 4টা রয়েছে। তাহলে একযোজি পরমাণু সংখ্যা কত? 4। তাহলে 4 প্লাস 4 আর এখানে মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। এই CCl4 এখানে কোনো পজিটিভ আছে বা নেগেটিভ আছে? কোনোটাই নাই। তাহলে এখানে কোনো ধরনের ক্যাটায়নও নাই, কোনো ধরনের অ্যানায়নও নাই। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসবে? 4 প্লাস 4, তাহলে হাফ ইন্টু 8। তাহলে 4। যদি x এর মান 4 হয় তাহলে এখানে কি ধরনের সংকরণ বিদ্যমান? x এর মান 4 হলে sp3 সংকরণ বিদ্যমান। তাহলে আমাদের এই CCl4 এই যোগের মধ্যে কি ধরনের সংকরণ বিদ্যমান? sp3 সংকরণ বিদ্যমান। এখন আসে BCl2 এই যোগের মধ্যে কি ধরনের সংকরণ বিদ্যমান? তাহলে BeCl2, তার BeCl2। বেরিয়ামের শেষ কক্ষপথের সংখ্যা কত? 2টি। কারণ বেরিয়াম কত? বেরিয়াম 4। তাহলে যদি 4 হয় এটার ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? 1s2 2s2। তাহলে 2s2 মানে শেষ কক্ষপথের সংখ্যা 2। আর একযোজি পরমাণু কি? ক্লোরিন। ক্লোরিন কয়টা আছে? 2টা আছে। এখানে কোনো ক্যাটায়নও নাই বা অ্যানায়নও নাই। তাহলে এখানে কত হবে? হাফ ইন্টু 4, তাহলে 2। যদি 2 হয় এখানে কি ধরনের সংকরণ বিদ্যমান? sp সংকরণ বিদ্যমান। তাহলে BeCl2 যোগের মধ্যে কোন ধরনের সংকরণ বিদ্যমান? sp সংকরণ বিদ্যমান।
তারপরের প্রশ্নগুলো হচ্ছে আমাদের সিগমা বন্ধন এবং পাই বন্ধনের মধ্যে 3টি পার্থক্য লেখ এবং জ্যামিতিক সমানতার শর্তসমূহ লেখ। এই 2টা প্রশ্ন আমাদের ব্যাখ্যামূলক, সেজন্য এই 2টা প্রশ্ন আপনারা নিজেরা পড়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই নক দিবেন। আসসালামু আলাইকুম।